চল রাজু, ঘুড়িগুলো নামিয়ে নেই, না হলে ঝড় শুরু হলে আর ঘুড়িগুলো নামাতে পারবো না রে। হ্যাঁ রে রবি, বাতাস বাড়ার সাথে সাথে ঘুড়ির সুতোয় টান পড়বে, আর ঘুড়ি কেটে কোথাও চলে যাবে, পরে খুঁজেই পাবো না রে। হ্যাঁ রে রাজু, ঠিকই বলেছিস। চল ঘুড়িগুলো নামিয়ে নেই, না হলে ঘুড়িটা হারাতে হবে। রাজু আর রবি তাদের ঘুড়ি নামাতে শুরু করলো। তাদের ঘুড়ি নামানো দেখে শিবু তাদের কাছে এলো। কিরে, তোরা তোদের ঘুড়ি নামিয়ে ফেলছিস কেন? ঘুড়ি তো ডাক দিয়ে সুন্দর করে উঠছিল রে, কেন নামিয়ে ফেলেছিস? দেখছিস না আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ঝড় উঠবে রে। হ্যাঁ রে শিবু, তোর ঘুড়িটাও নামিয়ে নে, না হলে কেটে যাবে, তখন কিন্তু আবার নতুন ঘুড়ি বানাতে হবে। আরে না, ঝড় টড় উঠবে না, আমি এখন ঘুড়িটা নামাবো না, আমি আরো উড়াবো। এরপর রবি আর রাজু ঘুড়ি নামিয়ে নিল। আস্তে আস্তে বাতাস বাড়তে থাকলো, সবাই চারদিকে তাকালো। রাজু, রবি, ঘুড়িটা নামিয়ে দে না রে, এই দিকে আয় আয়, এই দিকে আয়, বাতাসের তীব্রতার সাথে আমি পারছি না রে, এই দিকে আয়, তোরা জলদি আয়। আরে শিবু, তোকে আগেই বললাম ঘুড়িটা নামিয়ে নে, তো কথা শুনলি না আমাদের। আমি তো বুঝতে পারিনি রে, হঠাৎ করে বাতাসের বেগটা এত বেড়ে যাবে। আরে যা শিবু, তোর ঘুড়িটা তো কেটে গেছে রে, দেখ কোথায় উড়ে যাচ্ছে, ওই দেখ। তোকে আমি আগেই বলেছিলাম বাতাস বাড়লে ঘুড়িটা কেটে যাবে, আগে ভাগেই ঘুড়িটা নামিয়ে নিতি। ইস, তোদের কথা যদি শুনতাম তাহলে তখনই ঘুড়িটা নামিয়ে ফেলতাম, তাহলে আমার ঘুড়িটা আর কাটতো না রে। মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে রে। এই রাজু, চল কালু কাকার আম বাগানে যাই, নিশ্চয়ই আজ ঝড়ের সাথে অনেক আমও পড়বে, সবাই মিলে একসাথে আম কুড়াবো, ভীষণ মজা হবে রে, চল চল। কিন্তু কালু চাচা খুবই কিপটে, আমাদেরকে আম কুড়াতে দেবে? এত বড় আমের বাগান, তারপরেও মন থেকে একটা আম সরে না তার। হ্যাঁ রে, ওই কালু কিপটাটা সারাদিন আম বাগানের মধ্যে বসে বসে বাগান পাহারা দেয়। চল না গিয়ে দেখি, ঝড় আসবে দেখে সে তো বাড়িও চলে যেতে পারে, তাই না? যদি থাকে তাহলে আজ আর আম কুড়াবো না। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। ঠিক আছে, চল সবাই গিয়ে তো দেখি, যদি থাকে যে যার বাড়িতে চলে যাব, বুঝলি? আরে রাজু, আজ তো কালু চাচা নেই মনে হয়, বাড়ি চলে গেছে। চল চল, আমরা মন ভরে আম কুড়াই। দেখ দেখ, কত বড় আম পড়ে আছে রে, আমগুলো কুড়িয়ে নিয়ে মাকে কাঁচা আমের আচার দিতে বলবো রে। এই রাজু, চল, বৃষ্টি আসছে, অনেক আম কুড়িয়েছি, আর কুড়াতে হবে না, চল চল। হ্যাঁ চল, বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে রে, চল চল চল। কি রে রিমি, এমন আস্তে আস্তে কাজ করছিস কেন? একটু দ্রুত হাত চালা। আমার হাত দুটো তো এখনো অনেক ছোট মা, এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করব বলো তো? সে না হয় বুঝলাম, কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট, তাহলে ছোট মুখে এত পাকা পাকা কথা বলিস কি করে শুনি? তুমি যে কি বলো না মা, কথা তো মুখ দিয়েই বলতে হয়, কথা বলতে তো আর কষ্ট হয় না, আর গায়ে বলও লাগে না। পাকা মেয়ে একটা, মুখ না চালিয়ে হাত চালা, কাজে দেবে। রিমি, তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর মা, না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে। শুনেছিস মেঘ কেমন গর্জন করছে? হ্যাঁ মা, আর গল্প করলে হবে না, জলদি জলদি হাত চালাতে হবে, না হলে এগুলো ঘরে তুলতে পারবো না, সব পানিতে ভিজে যাবে। হ্যাঁ রে মা, জলদি হাত চালা, কে জানি তোর বাবা কোথায় বসে আছে। মা, বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে, তুমি নাও মা, গমের বস্তাগুলো ঘরে রেখে আসো, আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না। তোকে তুলতে হবে না রে মা, তুই গমগুলো বস্তায় ভরে দে, আমি ঘরে রেখে আসছি। রিমি ছোট্ট হাতে গমগুলো গোছাতো আর তার মা বস্তাগুলো ঘরে তুলতো। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ল। ওইদিকে রিমির বাবা মাঠে ধান খেতে কাজ করছিলেন, বাতাসের ঝাপটায় ধানের কাণ্ডগুলো দুলছিল। চলো রামুদা, দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে,
মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় শুরু হবে গো। হ্যাঁ রে দিনু, ধানগুলো মাত্রই এই ফুল দিতে শুরু করেছে। এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো ঝরে পড়বে রে, আর ধান সব চিটে হয়ে যাবে। হ্যাঁ গো রামুদা, এবার ধানগুলো তো দেখে মনে হচ্ছিল বাম্পার ফলন হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রে দিনু, কি আর করার, বাতাস পেলেই ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে। চাষিরা তো এবার মনে হচ্ছে না খেয়ে মরে যাবে। চলো রামুদা, বাতাস বেড়ে যাচ্ছে, আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। ওই যে দেখো, বিদ্যুৎও চমকাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরি, যা হবার পরে দেখা যাবে। হ্যাঁ গো দিনু, চলো চলো, এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না, চলো চলো। এরপর ধান ক্ষেতের পাশ থেকে দ্রুত রামু আর দিনু তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরল। আয়েশা, ও আয়েশা। ওগো, তুমি এসেছো। আমি কত চিন্তায় ছিলাম জানো, চিন্তা একেবারে কাঠ হয়ে গেছি। এতে এত ভয় পাওয়ার কি আছে, আমি তো আর ছোট মানুষ নই। ও মা, ভয় পাবো না? আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমন সময় তুমি বাইরে, তাই ভয় করবো না? হ্যাঁ গো, বুঝেছি বুঝেছি। তা গমগুলো কি সব ঘরের মধ্যে এনেছো? গমের গায়ে আবার কোনো বৃষ্টির পানি লাগেনি তো? হ্যাঁ, আমি আজই সব পরিষ্কার করে ঘরে তুলেছি, কিন্তু ঘরে তুললে কি হবে বলো? ঘরের যে অবস্থা, জায়গায় জায়গায় ফুটো, বিভিন্ন জায়গা থেকে পানি গড়িয়ে পড়ছে। হ্যাঁ গো আয়েশা, তুমি ঠিকই বলেছো। কি করবো বলো, এত কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারি না, সেখানে আর চাল সরাই করবো কিভাবে? বাবা, তুমি এসেছো। জানো বাবা, আমার না খুব ভয় করছে। কেন রে মা, তোর ভয় করছে কেন? দেখো না বাবা, বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে। যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। ঘরটার যে অবস্থা, ভেবেছিলাম এবার ধান বিক্রি করে ঘরটা ঠিক করব, কিন্তু এই ঝড়ের পর ধান থাকবে কিনা কে জানে। রিমি, মা, মা আমার, তুই আমার কাছে এসে বস, অত ভয় পেতে হবে না। আমি আর তোর বাবা তো তোর সাথেই আছি। দেখো না মা, বাইরে কি জোরে ঝড় পড়ছে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায়, তাহলে তো তোমরাও কিছু করতে পারবে না। আরে ঠিকই বলেছিস, ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে। অত মন খারাপ করো না তুমি। তুমি কি করবে বলো তো? তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখোনি, টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না। থাক বাবা, অত চিন্তা করো না, আমি আর ভয় পাবো না বাবা। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। ওরে বাবা রে বাবা, কাকা বুড়িটার কথা শোনো, মেয়েটা আমার সান্ত্বনা দেওয়া শিখে গেছে। তুমুল বেগে ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু করল। এরপর ঝড় ততক্ষণে তীব্র হয়ে উঠেছে, গাছের ডালপালা ভেঙে পড়েছে, ধানের শীষ সব মাটিতে লুটিয়ে পড়েছে, উঠানে বৃষ্টির পানি ঢুকেছে। বাবা দেখো, বাইরে কেমন গাছের ডালপালাগুলো ভেঙে পড়ছে, গাছের আমগুলো সব আছড় খেয়ে মাটিতে পড়ছে বাবা। না জানি মাঠের ধানগুলোর কি অবস্থা, ধানগুলো তো মনে হচ্ছে সব মাটিতে নুয়ে পড়েছে। বাবা, এত জোরে কিসের শব্দ হলো? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, এ কি সর্বনাশ হলো আমাদের, এ কি সর্বনাশ হলো আমার। ও বাবা, অমন করে কাঁদছো কেন? কি হলো বাবা? ওগো, আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে। হায় হায় হায়, একটা মাত্র আম গাছ ছিল, সেটাও গেল, রান্নাঘরটাও গেল। বাবা, ও বাবা, মেঘলা দিনের ঝড় তো আমাদের সব শেষ করে দিল। এবার এবার আমি পাকা আম কোথায় থেকে খাবো বাবা? হ্যাঁ রে, আমাদের কপাল থেকে সবকিছুই চলে গেল রে মা, ধান নষ্ট হয়ে গেল, দুবেলা দুমুঠো ভাতও যে কপালে জুটবে না রে। এই কালবৈশাখীর ঝড় তো আমাদের সব নিয়ে গেল। এবার আমাদের কি হবে? কি করে সবকিছু ঠিক করবো? কেঁদো না গো, কেঁদো না, কেঁদে আর কি হবে বলো, যা হবার তো হয়েই গেছে। সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায়, তাহলে যে মাথা গোজার ঢাইটুকু চলে যাবে আমাদের। ওগো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখো উনি আমাদের সর্বহারা করবেন না।
এইভাবে সারা রাত বৃষ্টি হলো। পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো। চারদিকে যেন ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো গাছ গোড়া দিকে উপরে উঠে আছে। আয়শা, ঝড় বৃষ্টি থেমে গেছে, আমি মাঠের দিকে যাচ্ছি, তোমরা পারলে উঠানটাকে পরিষ্কার করতে থাকো। ওগো সাবধানে যেও, ওগো সাবধানে যেও, চারদিকে পানি জমে গেছে, দেখে শুনে যেও কেমন। হ্যাঁ, তা তো যাবো। হায় হায় রে হায়, এ আমার কি সর্বনাশ হলো! সারা জমির ধানগুলো তো পানির নিচে, এ কি সর্বনাশ হলো! কেঁদো না গো রামুদা, কেঁদো না। দেখো, সারা মাটি তো পানির নিচে তলিয়ে আছে, কেঁদো না তুমি। দিনু, এই ধানই ছিল আমার শেষ ভরসা। ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করব, কিন্তু কি অবস্থা দেখ ভাই, আমার সব সম্পদ সবকিছুই শেষ হয়ে গেছে আমার। রামুদা, সবাই ফসল করে, তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। দেখো, সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে। হ্যাঁ রে বিনু, তাই তো দেখছি, কিন্তু কি করব বল, আমি তো নিজেকে সামলাতে পারছি না। শোনো রামুদা, যা হবার হয়ে গেছে, এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে। হ্যাঁ রে বিনু, সারা বছরের ভাত ঘরে তুলতে না পারলে বউ মেয়েকে না খেয়ে মরতে হবে রে। হ্যাঁ রামুদা, চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি। মা, ও মা, এবার কি আমাদের পাকা আম খাওয়া হবে না? কি করে খাবি বল, একটাই তো গাছ ছিল, সেটাও তো ঝড়ে ভেঙে পড়ছে। এই সর্বনাশা কালবৈশাখী ঝড় তো আমাদের থেকে সবকিছু কেড়ে নিল মা। অমন করে বলিস না মা, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই তো করে রে। চল তাড়াতাড়ি ডালপালাগুলো কেটে পরিষ্কার করি, কাল থেকে তো সবাই না খাওয়া, কটা ভাত রান্না করতে যেতে হবে। হ্যাঁ মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো। কি গো, ধানের কি অবস্থা? আছে পানির নিচে, আর কি অবস্থা হবে? ওগো, সব ধান কি নষ্ট হয়ে যাবে? জানি না গো, পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে, আর পানি যদি না নামে তাহলে সব ধান পচে যাবে, কিছুই আনতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাদের। এরপর দেখতে দেখতে কয়দিন পার হলো, ধীরে ধীরে মাঠের পানিও নেমে এলো, ধান গাছগুলো দৃশ্যমান হলো, যা যে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত। আয়েশা, চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি, যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে, তাই না? হ্যাঁ চলো গো। ওগো দেখো, কত ঝড় বৃষ্টি কাদা পানির মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছেন। হ্যাঁ গো, আমরা শুধু শুধুই হায় হায় করি, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো। হ্যাঁ গো, আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে। বাবা, ফসলের এত ক্ষতি হলো, তারপরেও তুমি আবার ফসল লাগাবে? বাবা, তোমার কষ্ট হয় না? হ্যাঁ রে মা, জীবনে কত উত্থান পতন আসবে, তার মধ্যে আমাদের থেকে থাকা যাবে না রে। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। ঝড় হবে, ফসলের ক্ষতি হবে, কিন্তু দুঃসময়ও পার হয়ে যাবে। জীবনেও ঝড় আসে বাবা, কষ্টও আসে, কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে কিছুই সহজ হয়। হ্যাঁ রে পাকা বুড়ি, তুই তো সবই বুঝিস। শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চোখে নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল বুনে। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, কখনো আবার খরা, এর মধ্য দিয়েই কৃষকের জীবন পার হতে থাকে।